বেঙ্গলি স্টাডি গাইডের পক্ষ থেকে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত। মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা শিল্পী। সকালে দাওয়ায় বসে মদন সারা গায়ে শীতের রোদের সেক খাচ্ছিল। হঠাৎ তার পায়ে খিঁচ ধরল ভীষণভাবে। একবারে 7-7টা দিন তাঁত না চালিয়ে হাতে পায়ে কোমরে পিঠে কেমন আড়ষ্ট মতো বেতো ব্যথা ধরেছিল। তাতে আবার গাঁটে গাঁটে ঝিলিক মারা কামড়ানি। সুতো মেলে না, তাঁত চলে না, বিনা রোগে ব্যারাম ধরার মতো হদ্দ করে ফেলে। ঘন্টার পর ঘন্টা একটানা ধরা বাঁধা নরণ চরণ তাঁত চালানোর কাজে। তার অভাবে শরীরটা মিয়ে ঝিমিয়ে ব্যথিয়ে ওঠে দুদিনে, ঘুম আসে না। মনটা টনটন করে এক ধরনের উদাস করা কষ্টে। সব যেন ফুরিয়ে গেছে। যাত্রা শুনতে গিয়ে নিমাই সন্ন্যাসী হয়ে বেরিয়ে যাওয়ার সময় যেমন লাগে তেমনি ধারা কষ্ট, ঢের বেশি জোরালো আর অফুরন্ত। শরীর মনের ওসব উদ্বেগ সয়ে চুপচাপ থাকে মদন। যা সয় তা সইবে না কেন? সকালে উঠেই মা গেছে বউকে সঙ্গে নিয়ে বাবুদের বাড়ি। বাড়ির মেয়েদের ধরবে। বাবুর ছোট মেয়ের বিয়ে উপলক্ষে 2-1খানা ভালো মদন তাঁতের নাম করা বিশেষ রকম ভালো কাপড় বুনে দেবার ফরমাস যদি আদায় করতে পারে। বাবুর বাড়ি বায়না পেলে সুতো অনায়াসেই জোগাড় হয়ে যাবে বাবুদের কল্যাণে। বাড়িতে ছিল শুধু মদনের মাসি। তার আবার একটা হাত নুলো, শরীরটি প্যাকাটির মতো রোগা। মদনের হাও মাও চিৎকার শুনে সে ছুটে এসে মদনের 2 বছরের ছেলেটাকে কোলে নিয়ে সঙ্গে আসে মাসির 4 বছরের মেয়ে। মাসির কি ক্ষমতা আছে এক হাতে টেনে খিস ধরা পা ঠিক করে দেয় মদনের? মাসিও চেঁচায়। মদনের চিৎকারের ভয় পেয়ে ছেলে মেয়ে দুটোই আগে গলা ফাটিয়ে কান্না জুড়েছিল। তখন রাস্তা থেকে ভুবন ঘোষাল এসে ব্যাপারটা বুঝেই গোড়ালির কাছে মদনের পা ধরে কয়েকটা হ্যাচকা টান দেয় আর উরুতে জোরে জোরে থাপ্পড় মারে। যন্ত্রণাটা সামালের মধ্যে আসে মদনের। মুচড়ে মুচড়ে ভেঙে পড়ার বদলে বসে আনে পাটা। বাঁচালেন মোকে। মুখে সুস্তে সুস্তে মদন পায়ে হাত ঘষে। খড়ি ওঠা ফাটা পায়ে হাতের কড়া তালু ঘষার শব্দ হয় শোষের মতোই। ভুবন পরামর্শ দেয়, উঠে হাঁটু 2 পা সরে যাবে। মদন কথা কয় না। এতক্ষণে আশেপাশের বাড়ির কয়েকজন মেয়ে পুরুষ ছুটে এসে হাজির হয়েছে হুল্লোড় শুনে। শুধু উদি আসেনি, প্রায় লাগাও কুড়ে থেকেও। কয়েকটা কলা গাছের মোটে ফারাক। মদন আর উদির কুড়ের ঘরের মধ্যে। ঘর থেকেই সে তাঁতিপাড়ার মেয়ে পুরুষের পিত্তি জ্বালানো মিষ্টি গলায় চেঁচাচ্ছে, কি হলো গো, বলি কি হলো? ভুবন রাস্তা থেকে উঠে এলেও এটা জানা কথায় যে উদির কুড়ে থেকে সে ডোবা ঘুরে রাস্তা হয়ে এসেছে। উদি হয়তো তাড়া দিয়ে পাঠিয়েছে তাকে। 7 দিন তাঁত বন্ধ মদনের। বউটা তার 9 মাস পোয়াতি। না খেয়ে তার ঘরে পাছে কেউ মরে যায়, উদির এই ভাবনা হয়েছে। জানা গেছে কাল কিছু চাল আর ডাল সে চুপি চুপি দিয়েছে কাল মদনের বউকে। চুপি চুপি শুধিয়েছে মদনের মতিগতির কথা। সবার মতো মজুরি নিয়ে সাধারণ কাপড় বুনতে মন হয়েছে কিনা মদনের। কেঁদে উদিকে বলেছে মদনের বউ, না, একগুয়েমি তার কাটেনি। পাড়ার যারা ছুটে এসেছিল ভুবনকে এখানে দেখে মুখের ভাব তাদের স্পষ্টই বদলে যায়। ইতিমধ্যেই পিসি পিড়িয়ে এনে বসতে দিয়েছিল ভুবনকে। বারবার সবাই তাকায় মদন আর ভুবনের দিকে, 2 চোখে স্পষ্ট জিজ্ঞাসা নিয়ে। সেও কি শেষে ভুবনের ব্যবস্থা মেনে নিল?
রাজি হলো প্রায় বেগার খাটা মজুরি নিয়ে সস্তা ধুতি পরা গামছা বুনে দিতে। মদন অস্বস্তি বোধ করে, মুখের খোঁচা খোঁচা গোপ দাড়ি মুছে ফেলে হাতের চেটোতে। সবার নিঃশব্দ জিজ্ঞাসার জবাবেই যেন বুড়ো ভোলাকে শুনিয়ে সে বলে, পায়ে খিস ধরল হঠাৎ। সে কি যন্ত্রণা বাপ, একদম যেন মৃত্যু যন্ত্রণা। মরি আর কি। উনি ছুটে এসে টেনে টুনে ঠিক করে দিলেন পাটা, বাঁচালেন মোকে। মদন তাঁতির বেটে মোটা বউ অদ্ভুত আওয়াজ করে বলে, কাছেই ছিলেন, তা এলেন ভালোই তো বলি মোরা। তাঁত না চালিয়ে গাটা ঠিক নেই, তাড়াতাড়ি বলে মদন। গগন তাঁতির বইয়ের মুখকে তার বড় ভয়। বৃন্দাবন দাঁড়িয়েছিল পিছনে অপরাধীর মতো, তার কুড়েও মদনের ঘরের প্রায় লাগাও। উত্তরে একটা আম গাছের ওপাশে, যার দুপাশে ডালপালা দুজনের চালকে প্রায় ছোঁয় ছোঁয়। বুড়ো ভোলার চেয়ে বৃন্দাবনের বয়স অনেক কম, কিন্তু শরীর তার অনেক বেশি জরাজীর্ণ। একটি তার পুরনো জীর্ণ তাঁত গামছা আর ৮ হাতি কাপড় শুধু বোনা যায়, তাতে সে আর বসে না, ক্ষমতা নেই। তার বড় ছেলে রসিক তাঁত চালায়। সুতোর অভাবে তাঁতিপাড়ার সমস্ত তাঁত বন্ধ। অভাব ও আতঙ্কে সমস্ত তাঁতিপাড়া থমথম করছে। শুধু তাঁত চলছে কেশবের আর বৃন্দাবনে। ভুবন অমায়িকভাবে বৃন্দাবনকে জিজ্ঞাসা করে, কখানা গামছা হয়েছে বৃন্দাবন? বৃন্দাবন যেন চমকে ওঠে, এক পা পিছিয়ে যায়। জানি না বাবু, মোর ছেলা বলতে পারবে। কেশবকে বলে, বোনা হলে যেন পয়সা নিয়ে যায়। বাঁকা মেরুদণ্ডটা একবার সোজা করবার চেষ্টা করে বৃন্দাবন। অসহায় করুণ দৃষ্টিতে সবার দিকে একবার তাকায়। ছেলেকে শুধোবেন বাবু, ওসব জানি না কিছু আমি। পিছু ফিরে ধীরে ধীরে চলে যায় বৃন্দাবন। গগনের বউ বলে মুখ বাঁকিয়ে ঝাঁঝের সঙ্গে, আমি কিছু জানি না গো, মোর ছেলা জানে, কত ঢং জানে বুড়ো। বুড়ো ভোলা বলে, আহা থাম না বুনোর মা, অত কথায় কাজ কি? যত না গেছে না মদন, মোরা তবে যাই। কেশব গেলেই পয়সা পাবে, গামছা কাপড় বুনে দিলেই পয়সা মেলে। এসব কথা, এসব ইঙ্গিত দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে তারা ভয় পায়। সব ঘরে রোজগার বন্ধ, উপোস। ভুবন বলে, তোমার গায়ের তাঁতিরা জানো মদন বড় বোকা। মদন নিজেও ৭ পুরুষের তাঁতি। রাগের মাথায় সে ব্যঙ্গ করেই বসে। সে কথা বলতে তাঁতির জাতটাই বোকা। ভুবন নিজের কথা বলে যায়, সুতো কিনতে পাচ্ছিস না, পাবিও না কিছুকাল। তাঁত বসিয়ে রেখে নিজে বসে থেকে লাভ কি? মিহিরবাবু সুতো দিচ্ছেন, বুনে দে, যা পাস তাই লাভ। তা নয়, সুতো না কিনতে দিলে কাপড়ই বুনবে না। এ কি কথা? তোমার কথা নয় বুঝতে পারি, সস্তা কাপড় বুনবেই না তুমি, কিন্তু ওরা পোষায় না ওদের। সুতো কি সবাই কেনে না কিনতে পারে? আপনি তো জানেন, বেশিরভাগ দাদন কর্জে তাঁত চালায়, কর্তা রাখে দিবারাত্রি তাঁত চালিয়ে, মুখে রক্ত তোলে। আপনি তাও অর্ধেক করতে চান, পারবো কেন মোরা? নইলে এদিকে যে পর্তা থাকে না বাপু, কি দরে সুতো কেনা জানো? ভুবন আফসোসের শ্বাস ফেলে, যাগ্গে কি করা, কর্তাকে কত বলে তোমাদের জন্য সুতো বরাদ্দ করেছিলাম, তোমরা না মানলে উপায় কি? বুঝি তো সব, কিন্তু দিনকাল পড়েছে খারাপ। তাঁত রেখে কোনো মতে টিকে থাকা, নয়তো 2 দিন বাদে তাঁত বেচতে হবে তোমাদের। ভালো সময় যখন আসবে সুতো মিলবে আবার, তখন মনে পড়বে এই ভুবন ঘোষালের কথা বলে রাখছি, দেখো মিলিয়ে।
তখন আফসোস করবে, আমার কথা শুনলে তাঁত বজায় থাকতো, নিজেরাও টিকতে। তাঁত বাধা দিতে বেচতে হলে মিহির বাবুর হয়ে ভুবনে কিনবে, সেই ভরসাতেই। হয়তো গ্যাট হয়ে বসে আছে লোকটা, কিন্তু সে পর্যন্ত কি গড়াবে? তার আগে হয়তো ভুবনের কাছে সুতো নিয়ে বুনতে শুরু করবে তাঁতিরা। মাসি এসে ঘুরঘুর করে আশপাশ। ভুবনের ছেলে পায়ে হাত দিয়েছে মদনের। গড় হয়ে পায়ের ধুলো নিয়ে ভুবনকে যতক্ষণ সে প্রণাম না করছে, মাসির মনে স্বস্তি নেই। মদনের বুঝি খেয়াল হয়নি, ভুলে গেছে। মদনের পা দুটো টান হয়ে ভুবনের পিঁড়ির দিকে এগিয়ে গেলে মাসি আর ধৈর্য থাকে না। মদনের কানের কাছে মুখ নিয়ে গিয়ে প্রণামের কথাটা মনে করিয়ে দেয়। মদন একবারে খিঁচড়ে ওঠে। মেয়েটাকে নেয় না কোলে, কেঁদে মরছে। মর্গে না হেতা থেকে যেথা মরবি। ছেলে মেয়ে দুটোকে নিয়ে মাসি পালায়। মদনের এ মেজাজ চেনে মাসি। মেয়ে কাঁদছে বলে বকুনি মিছে, ওটা ছুতো। ছেলে পিলে কানের কাছে চেঁচালে মানুষের অশান্তি কেন হবে মাসিও জানে না, মদনও বোঝে না। ছেলে মেয়ের কান্না মদনের কানে লাগে না। ভাতের ঠকঠকি, মেয়েদের বকাবকি, ঝিঝির ডাকের মতো মেজাজটাই বিগড়েছে মদনের। না করুক প্রণাম সে বামুনের ছেলেকে। মদনের উপর মাসিমার বিশ্বাস খাঁটি। রামায়ণ সে পড়তে পারে সুর করে। তাঁতের কাজে বাপের নাম সে বজায় রেখেছে। সেরা জিনিস তৈরির বায়না পায় মদন তাঁতি। মদনের মার সঙ্গে কচি বয়সে এ বাড়িতে এসে মাসি শুনেছিল, বাবুদের বাপের আমলে বেনারসি বুনে দেবার বায়না পেয়েছিল মদনের বাপ। বিয়ের সময় জালের মতো সৃষ্টি ছাড়া শাড়ি বুনে পরতে দিয়ে তার সঙ্গে যে মশকরা করেছিল মদনের বাপ, সে কথা কোনোদিন ভুলবে না মাসি। আজ আকাল, বায়না আসে না, সুতো মেলে না, তাঁত চলে না। তবু মদন ওঁচা কাপড় বোনে না। ওর জন্য কষ্ট হয় মাসির, ওর বাপের কথা ভেবে। মা বউ যেন কেমন ব্যবহার করে ওর সঙ্গে। মদনের বাপ যদি আজ বেঁচে থাকতো, মাসি ভাবে, বেঁচে থাকলে 4.25 বেশি বয়স হতো তার। মাসি তা ভালো বোঝে না। শুধু শ্রীধরের চেয়ে সে বেশি বুড়ো হয়ে পড়ত ভাবতে মনটা তার মুচড়ে যায়। শ্রীধর তাঁতির বেঁচে থাকার দুর্ভাগ্য দেখে সে নিজেই যে কামনা করে, এবার বুড়োর যাওয়াই ভালো। না থাক মদনের বাপ, মদন তো আছে। মদনের মা বউ ফিরে আসে গুটি গুটি। পেটের ভারে মদনের বউ থপ থপ পা ফেলে হাঁটে। হাত পা তার ফুলছে কদিন থেকে। পরনের জীর্ণ পুরনো শাড়িখানা মদন নিজে বুনে দিয়েছিল তাকে বিয়ের সময়। এখনো পাড়ের বৈচিত্র্য, মিহি বুননের কোমল খাপি উজ্জ্বলতা সব মিলে এমন সুন্দর আছে কাপড়খানা যে অতি বিশ্রীভাবে পরলেও রুক্ষ জটাধা চুল, চোকলা ওঠা ফাটা চামড়া, এসব চিহ্ন না থাকলে বাবুদের বাড়ির মেয়ে মনে করা যেত তাকে। মদনের মা বিড়বিড় করে বকতে বকতে আসছিল লাঠি ধরে কুঁজো হয়ে। ভুবনের সামনে সে কিছু না বললেই মদন খুশি হতো, কিন্তু বুড়ির সে কি কাণ্ডজ্ঞান আছে? সামনে এসেই সে শুরু করে দেয় মদন তাঁতির এয়তি বশীকরণ বসন্ত শাড়ির বায়নার কথা। শুনেই বাবুর বাড়ির মেয়েদের হাসি টিটকিরি দিয়ে তাদের বিদায় করার কাহিনী। এসব কাপড়ের চল আছে নাকি আর? দিদিমারা, ঝিরা আর চাষার ঘরের মেয়েরা পরে ওসব শাড়ি। মদন তাঁতির কাপড়। বনগাঁয়ে শাল রাজা মদন তাঁতি বলল সব কথা। পা গুটিয়ে সিধে হয়ে বলে মদন, বেড়েছে বাবুরা, অতি বার হয়েছে বাবুদের, মরবে এবার। দাওয়ায় উঠতে টলে পড়বার উপক্রম করে মদনের বউ। খুঁটি ধরে সামলে নিয়ে ভিতরে চলে যায়। ভিতর থেকে তার উগ্র মন্তব্য আসে, 1 পয়সার মুরুদ নেই, গব্য কত।
ভুবন সান্ত্বনা দিয়ে বলে, মেয়েরা অমন বলে মদন, ওসব কথায় কান দিতে নেই। তা বলে বাবুদের বাড়ির মেয়েরাও বলে, তার মা বউও বলে, উদিও বলে, কিন্তু সব মেয়েরা বলে না। এই তাঁতিপাড়ার অনেক মেয়েই বলে না। মদন তাঁতিকে সামনে খাড়া করিয়ে তারা বরং ঝগড়া করে ঘরের পুরুষের সঙ্গে। মদনও তাঁত বোনে, তারাও তাঁত বোনে। পায়ের ধুলোর যোগ্যী নয় তারা মদনের। এক আঙুল গোপদারির মধ্যে ভাঙা দাঁতের হাসি জাগিয়ে মদন শোনায় ভুবনকে। একটা এড়ে তাঁতির তেজ আর নিষ্ঠায় একটু খটকাই যেন লাগে ভুবনের, একটু রাগ, একটু হিংসার জ্বালাও যেন হয়। সম্প্রতি মিহিরবাবুর তাঁতের কারবারে জড়িয়ে পড়ার পর সে শুনেছিল এই অঞ্চলে তাঁত মহলে একটা কথা চলতি আছে, মদন যখন গামছা বুনবে। গোড়ায় কথাটা মানে ভালো বুঝিনি, পরে টের পেয়েছিল সূর্য যখন পশ্চিমে উঠবে এর বদলে ওই কথাটা এদিকের তাঁতিরা ব্যবহার করে। সে জানে মদন যদি তার কাছ থেকে সুতো নিয়ে কাপড় বুনে দিতে রাজি হয় আজ, কাল তাঁতিপাড়ায় বেশিরভাগ লোক ছুটে আসবে তার কাছে সুতোর জন্য। বড় খামখেয়ালি একগুঁয়ে লোকটা, এই রাগে, এই হাসে, হা হুতাশ করে, এই লম্বা চওড়া কথা কয় যেন রাজা মহারাজা। উঠবার সময় ভুবনের মনে হয় ঘর থেকে যেন একটা গোয়ানির আওয়াজ কানে এলো। তারপরেই মাসির গলা, ও মদন, দেখ সে বউ কেমন করছে। ভুবন গিয়ে উদিকে পাঠিয়ে দেয় খবর নিতে, বেলা হয়েছে, তার বেরিয়ে পড়া দরকার, কাজ অনেক। কিন্তু মদনের ঘরের খবরটা না জেনে যেতে পারে না। তেমন একটা বিপদ ঘাড়ে চাপলে মদন হয়তো ভাঙতে পারে। উদির জন্য অপেক্ষা করতে করতে সে বিরক্ত হয়ে ওঠে। ও চুরির বড় বাড়াবাড়ি আছে সব বিষয়ে। খবর আনতে গিয়ে হয়তো সেবা করতেই লেগে গেছে মদনের বইয়ে। কি হয়েছে মদনের বইয়ের, কি হতে পারে, গুরুতর কিছু যদি হয়? উদি ফিরে অনেকক্ষণের পর। অনেকটা পথ হেঁটে মদনের বইয়ের শরীরটা কেমন কেমন করছিল। একবার মূর্ছা গেছে, মনে হয়েছিল বুঝি ওই পর্যন্তই থাকবে, কিন্তু পরে মনে হচ্ছে প্রসব ব্যথাটাও উঠবে। প্রসব হতে গেলে মরবে মাগি এবার। একবেলা এক মুঠো ভাত পায় তো 3 বেলা উপোস। এমনই চলছে 2 মাস। গাল দিয়ে এলাম তাঁতিকে, মরণ হয় না। পাখায় কাঠ খুঁজে নামানো হাঁড়িটা চাপিয়ে দেয়। বেটে আঁটো দেহটা পর্যন্ত তার পরিচয় দেয় দুর্জয়ের আগের। বসাতে গিয়ে মাটির হাঁড়িটা যে ভাঙে না তাই আশ্চর্য। এখনো গেলে না যে? যাব, আলিস্যি লাগছে। ভাত খাবে? মোর রাধা ভাত, উদি আবদার জানায়। ভুবন রেগে বলে, তোর কথা বড় বিচ্ছিরি। মদন দাওয়ায় এসে বসেছে। উকি মেরে দেখে ডোবা ঘুরিয়ে রাস্তা হয়ে ভুবন আবার যায়। সকালের পিঁড়িটা সেইখানে পড়েছিল, তাতে জাঁকিয়ে বসে। কেমন আছে বউ? ব্যথা উঠেছে কম, রক্ত ভাঙছে বেশি। ব্যথা তেমন নয়, দুর্গা বুড়িকে আনতে গেছে। মদনের শান্ত নিশ্চিন্ত ভাব দেখে ভুবন রীতিমতো ভড়কে যায়। একটা বিড়ি ধরিয়ে ভেবে মদনকেও একটা বিড়ি দেয়। মদন বলে, হঠাৎ ভালো কিছু বোনান না, একটু দামি কিছু? সুতোটা নেই বুঝি? মনটা খুশি হয়ে ওঠে ভুবনের। সামান্য আছে, কিন্তু বেনারসি ছাড়া তুমি কি কিছু বুনবে? বেনারসি? বেনারসি না বোনা যেন তারই অপরাধ, তারই অধঃপতন, এমনই আফসোসের সঙ্গে বলে মদন। বেনারসি জীবনে বুনিনি। 1 ঘন্টার মধ্যে সুতো এসে পড়ে। ভুবন লোক দিয়ে সুতো পৌঁছে দেয় মদনের ঘরে। সুতো দেখে কান্না আসে মদনে। এই সুতো দিয়ে তাকে ভালো কাপড়, দামি কাপড় বুনে দিতে হবে। এর চেয়ে কেশবের মতো গামছাই নয় সে বুনত।
লোকে বলতো মদন তাঁতি গামছা বুনেছে দায়ে পড়ে, কিন্তু যা তা ওছা কাপড় বোনেনি। সকালে পায়ে যেমন খিস ধরেছিল, তেমনিভাবে কে যেন টেনে ধরে তার বুকের মধ্যে। তাকে গোজা দাদনের টাকা দুটো যেন ছ্যাঁকা দিতে থাকে চামড়ায়, কিন্তু এদিকে হাত না চালিয়ে চালিয়ে সর্বাঙ্গে আড়ষ্ট মতো ব্যথা। পেটে খিদেটা মোড়ে মোড়ে জাগছে বারবার। বউটা গোঙাচ্ছে একটানা। কি করবে মদন তাঁতি? সেদিন রাত্রি যখন গম্ভীর হয়ে এসেছে, শীতের চাঁদের ম্লান আলোয় গা ঘুমিয়ে পড়েছে, চারদিকে স্তব্ধ নিঝুম হয়ে আছে, মাঝে মাঝে কাছে ও দূরে কুকুর শিয়ালের ডাক ছাড়া মদন তাঁতির তাঁত ঘরের শব্দ শুরু হলো। ঠকা ঠক ঠকা ঠক। খুব জোরে তাঁত চালিয়েছে মদন। শব্দ উঠছে জোরে। উদির ঘরে তো বটেই, বৃন্দাবনের ঘরে পর্যন্ত শব্দ পৌঁছতে থাকে তার তাঁত চালানোর। ভুবন বলে আশ্চর্য হয়ে, এর মধ্যে তাঁত চাপালো? একা মানুষ কখন ঠিক করলো সব? উদিও অবাক হয়ে গিয়েছিল। ও খাঁটি গুণী লোক, ও সব পারে। সে বলে, ভয়ে ও বিস্ময়ে কান পেতে থাকে। বুড়ো বৃন্দাবন ছেলেকে ডেকে বলে, মদন তাঁত চালায় নাকি রে? তাছাড়া আর কি? কেশব জবাব দেয় ঝাঁঝের সঙ্গে, রাত দুপুরে চুপে চুপে তাঁত চালাচ্ছেন? ঘাট শুধু মোদের বেলা? ভুবনের সুতো না হতে পারে। কার সুতো তবে? কার কাছে সুতো ভুবন ছাড়া শুনি? মদনের তাঁত কখন থেমেছিল উদি জানে না। ভোরে ঘুম ভেঙে ছুটে যায় মদনের কাছে। মদনকে ডেকে তুলে সাগ্রহে বলে, কতটা বুনলে তাঁতি? আয় দেখবি। মদন তাকে নিয়ে যায় তাঁত ঘরে। ফাঁকা শূন্য তাঁত দেখে থ বনে থাকে উদি। সুতোর বান্ডিল যেমন ছিল তেমনি পড়ে আছে। সুতো মদন উদির হাতে তুলে দেয়, টাকা দুটোও দেয়, বলে নিয়ে যা, ফিরে দেগা ভুবন বাবুকে। বলিস মদন তাঁতি যেদিন গামছা বুনবে। একটু বেলা হতে তাঁতিপাড়ার অর্ধেক মেয়ে পুরুষ দল বেঁধে মদনের ঘরের দাওয়ার সামনে এসে দাঁড়ায়। মুখ দেখলেই বোঝা যায় তাদের মনের অবস্থা। রোষে ক্ষোভে কারোর চোখে জল এসে পড়ার উপক্রম করছে। মদন তাঁতির বউটা পর্যন্ত নির্বাক হয়ে গেছে। বুড়ো ভোলা সুধোয়, ভুবনের ঠে নাকি সুতো নিয়েছ মদন? তাঁত চালিয়েছ দুপুর রাতে চুপি চুপি? দেখে এসো তাঁত। তাঁত চালাওনি রাতে? চালিয়েছি খালি তাঁত। তাঁত না চালিয়ে খিচ ধরল পায়ে রাতে, তাই খালি তাঁত চালালাম একটু। ভুবনের সুতো নিয়ে তাঁত বুনবো? বেইমানি করব তোমাদের সাথে কথা দিয়ে? মদন তাঁতি যেদিন কথার খেলাপ করবে। মদন হঠাৎ থেমে যায়। মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা শিল্পী গল্পটি পাঠ করলাম। গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শোনার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।